বাংলাদেশের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ বা কৃষক বিদ্রোহ একটা ঐতিহাসিক ঘটনা। আর সেই ঐতিহাসিক ঘটনাটি যে জনপদে সংঘটিত হয়েছিল সেটি হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল জনপদে। আমি এখন সেই জনপদে দাঁড়িয়ে আছি। বংশ পরম্পরায় প্রাপ্ত জমির উপর সাঁওতালদের যে অধিকার ছিল, সেই প্রাপ্ত জমি, সেই বংশ পরম্পরায় ভোগ করা জমির উপর যখন সরকার, জমিদার এবং জোতদাররা তাদের দাবি প্রতিষ্ঠিত করে এবং সেই জমির উপর উচ্চহারে খাজনা আরোপ করে, তখন তারা বিদ্রোহ ঘোষণা করে। এবং সেই বিদ্রোহের প্রেক্ষাপটে সেই জমিদার জোতদারদের বিরুদ্ধে তার যে সংগ্রামী আন্দোলন তারা গড়ে তুলেছিল, আর তাদের সেই আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছিল ইলামিত্র। আর ইলামিত্রের স্মৃতি বিজড়িত এই জনপদে আজকে আমি দাঁড়িয়ে রয়েছি এবং ইলামিত্রের সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলো এখানে রয়েছে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং সম্ভব হলে ভিডিওটি ছড়িয়ে দিবেন। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রান্তরকে অতিক্রম করে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। মূল গন্তব্যস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা। নাচোলের কৃষক বিদ্রোহ বাংলার ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিদ্রোহে সাঁওতাল সম্প্রদায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল এবং নিজেদের জীবন উৎসর্গ করেছিল। এই আন্দোলনকে তেভাগা আন্দোলন হিসেবেও আখ্যায়িত করা হয়। উত্তরবঙ্গের চির বঞ্চিত শোষিত ভাগ চাষিরা মূলত এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে ছিল হিন্দু, মুসলমান এবং সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। তবে সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা ছিল এই আন্দোলনের অগ্রনায়ক। 1947 সালে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তানের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় সেখানে যারা জমিদার ছিলেন, জোতদার ছিলেন, তারা কৃষক সম্প্রদায়ের কাছ থেকে 50% হারে খাজনা আদায় করত। আর এই 50% খাজনা আদায়ের বিরুদ্ধেই কৃষক সম্প্রদায় বিদ্রোহ ঘোষণা করেছিল। বিদ্রোহে অংশগ্রহণ করা অধিকাংশ কৃষকই ছিল সংখ্যালঘু সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। বলা হয়ে থাকে সাঁওতাল সম্প্রদায়ের এই আন্দোলনকে সুসংগঠিত করার ক্ষেত্রে কমিউনিস্টদের ভূমিকা ছিল। তবে তেভাগা আন্দোলনের সঙ্গে যে নামটি সবচেয়ে বেশি জড়িত সেটি হলো বিপ্লবী ইলামিত্র। যারা নাচোল বিদ্রোহের নাম শুনেছে তারা অবশ্যই বিপ্লবী ইলামিত্রের নাম শুনে থাকবে। ইলামিত্র ছিল কমরেড রমেন মিত্রের স্ত্রী। রমেন মিত্র ছিল জমিদার পরিবারের সন্তান। জমিদার পরিবারের সন্তান হয়েও সে সাঁওতালদের এই বিদ্রোহে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল এবং তার স্ত্রী এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। এই আন্দোলনের মূল কেন্দ্রভূমি ছিল নাচোল থানার চণ্ডীপুর গ্রাম। আর যে গ্রাম থেকে এই আন্দোলন সুসংগঠিত হয়েছিল, এখানে সাঁওতাল নেতারা বসবাস করতেন। এই মুহূর্তে আমি যে গ্রামে দাঁড়িয়ে আছি, এই গ্রামটি হলো তেভাগা আন্দোলনের যে মূল কেন্দ্রভূমি, চণ্ডীপুর গ্রাম। ইলামিত্রের নেতৃত্বে যে আন্দোলন সংঘটিত হয়েছিল 1950-এর দশকে, সেই ভূমিতে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি। চণ্ডীপুর ছিল আন্দোলনের মূল কেন্দ্র এবং সদর দপ্তর। তেভাগা আন্দোলন চলাকালীন এই চণ্ডীপুর গ্রামে প্রতিদিন 4 থেকে 500 ভলেন্টিয়ার যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা এখানে দুবেলা পেট ভরে খাওয়া দাওয়া করত। সাঁওতাল জনগোষ্ঠী তাদের সংঘবদ্ধ আন্দোলনের ফলে তারা 50% খাজনা রুখে দিয়েছিল। পরবর্তীতে সরকার তাদের সশস্ত্র এই প্রতিরোধকে রুখে দেওয়ার জন্য সেখানে পুলিশ পাঠায় এবং পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে পুলিশ নিহত হয়। আর এই ঘটনার পরেই নাচোলে কৃষক বিদ্রোহের সর্বশেষ অধ্যায় রচিত হয়ে যায়। এবার সরকার তাদের দমন করার জন্য আর পুলিশ নয়, শত শত সশস্ত্র বাহিনীর লোকজনকে নাচোলে পাঠায়। বহু সশস্ত্র সৈন্য প্রথমে আমনুরা স্টেশনে এসে নামে, কিন্তু তাদের মূল গন্তব্য আমনুরা স্টেশন নয়, নাচোল চণ্ডীপুর গ্রাম, যেখানে বিদ্রোহীরা অবস্থান করছে। আর এটাই ছিল পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সাঁওতাল জনগোষ্ঠীর প্রতিরোধ আন্দোলনের মূল কেন্দ্রস্থল। বাংলাদেশের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ একটি ঐতিহাসিক ঘটনা। এটাকে বলা হয় তেভাগা আন্দোলন বা অনেকে এটাকে কৃষক বিদ্রোহ বলে। বিশেষ করে এই আন্দোলন সংঘটিত হয়েছিল 1949 এবং 50-এর দশকে বাংলাদেশে এই আন্দোলন সংঘটিত হয়েছিল। এই আন্দোলনে আদিবাসী সম্প্রদায় এবং সাঁওতাল সম্প্রদায় নেতৃত্ব দিয়েছিল। বিশেষ করে তারা বংশ পরম্পরায় যে সম্পদ দীর্ঘ সময় ধরে ভোগ করে আসছিল, হঠাৎ করে সেই সম্পদের উপর যখন জমিদার, যখন জোতদার এবং সরকার দাবি প্রতিষ্ঠিত করে এবং তাদের ভোগ করা জমির উপর তারা উচ্চ হারে খাজনা আরোপ করে, তখন তারা তাদের জমির উপর অধিকার প্রতিষ্ঠার জন্য বিদ্রোহ ঘোষণা করে। অর্থাৎ তাদের যে উৎপাদিত যে কৃষি পণ্য সেটার উপরে তখন তারা 3টা ভাগ করে, তেভাগা আন্দোলন যেটাকে বলা হয়। এবং তখন
সরকারের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করে। আর যে জনপদে সরকারি বাহিনীর সঙ্গে তাদের সংঘাত হয়েছিল, তাদের বিদ্রোহ হয়েছিল, এটা হলো সেই জনপদ। আপনারা দেখতে পাচ্ছেন সেই সাঁওতাল সম্প্রদায় তারা সরকারের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে, রাইফেলের বিরুদ্ধে তারা যে তীর, ধনুক, বর্ষা, বল্লম নিয়ে তারা যে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং বড় বড় তাল গাছে উঠে তারা তীর ধনুক ব্যবহার করেছিল এই বিদ্রোহে, এটা হলো সেই স্থান। আর তাদের এই আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন ইলা মিত্র। তিনি ছিলেন একজন জমিদার পরিবারের স্ত্রী। সে এই হতভাগা কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের পক্ষে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বলা হয়ে থাকে সাঁওতাল জনগোষ্ঠী দেখতে পাওয়া এই বড় বড় তাল গাছে অবস্থান নিয়ে তারা তীর ধনুক ব্যবহার করে এই সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তারা প্রতিরোধ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে একদল লড়াই করতে করতে জীবন দেয় এবং একদল জীবন নিয়ে সীমান্তের ওপারে পালিয়ে যায়। তেভাগা আন্দোলনে বঞ্চিত কৃষক সম্প্রদায় এবং বঞ্চিত সাঁওতাল সম্প্রদায় যারা মেহনত করে জীবনযাপন করত, জমিতে ফসল ফলাতো, তাদের পক্ষে নেতৃত্ব দেওয়া ইলা মিত্র শেষমেশ গ্রেপ্তার হয় রহনপুর স্টেশন, সীমান্তের কাছাকাছি, যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইলা মিত্র উনি তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। উনি জমিদারের বৌমা হবার পরেও সাঁওতাল সম্প্রদায়ের জন্য উনি তার জীবনের একটা মূল অংশ সঁপে দিয়েছিলেন। ইলা মিত্রের একটা মুরাল এখানে স্থাপন করা হয়েছে এবং তার বিভিন্ন স্মৃতি বিজড়িত তা দিয়ে এই সংগ্রহশালা তৈরি করা হয়েছে। এখানে বিশেষ করে ছুটির দিনগুলোতে অনেক মানুষ আসে এবং তার উপরে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের বিভিন্ন বিষয়গুলো তারা জানার চেষ্টা করে। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সেই ইলা মিত্রের স্মৃতি বিজড়িত তার সংগ্রহশালায়। এখানে তার সেই সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের উপরে বিভিন্ন ছবি এখানে রয়েছে। ভিতরটাকে দেখানো যাবে? আমি এখানে তার যে দোতলা মাটির এই ঘরটিতে এখানে তার বিভিন্ন সে সময়ের তার দ্বারা যে বিভিন্ন কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল সেগুলো কিন্তু এখানে আছে। এই সংগ্রহশালা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আশা করি ভিডিওটি দেখবেন এবং ইলা মিত্রের সম্পর্কে যদি সামান্য এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা জানতে পারেন সেটা আমার ভালো লাগবে। এই মুক্ত মঞ্চের নাম কি? এই মঞ্চের নাম হচ্ছে রানী ইলা মিত্রর স্টেজ এবং মঞ্চ বলা হয় তাকে। তারই স্মরণে আমরা এখন তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী 13ই অক্টোবর এই জন্য আমরা এখানে ডেকোরেশন করার জন্য আমরা সে কাজগুলো আমরা প্রস্তুতি নিচ্ছি। এখানে কি বড় আয়োজন হয়? এখানে প্রতি বছরেই 13 অক্টোবর আসলে বিশাল আকারে সাঁওতাল জাতির যত আদিবাসী আছে তারা গোটা নাচলের তারা এখানে সকলেই উপস্থিত হয় এবং খুব বড় সড়ো আকারে। 13 তারিখে? জি, আগামী 13ই অক্টোবর। পরিশেষে চলতি মাসের 13ই অক্টোবর ইলা মিত্রের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই জনপদে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।